ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অনেক দিনের একটা রিকোয়েস্টেড ভিডিও, যেটা আমার তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল। তো ফাইনালি আজকে আমি সেটা নিয়ে চলে এসেছি। সেকেন্ড সেমিস্টার হিউম্যান জিওগ্রাফির যে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক রয়েছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, সেই ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি নিয়েই আজ আমরা আলোচনা করব। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর যারা যারা ফ্রিতে নোটস পেতে চাও তাদের জন্য বলে রাখি যে আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে আমি ইংলিশ এবং বেঙ্গলি বোথ ভার্সনেই তোমাদের যা কিছু পড়িয়ে থাকি তার নর্মাল যে নোটস হয় সেটা প্রোভাইড করার চেষ্টা করি। তো যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই জয়েন্ট হয়ে যাও। তো চলো শুরু করে দেওয়া যাক। আজ আমরা যেটা নিয়ে পড়বো সেটা তোমরা 11-12-এও পড়েছো, এখনও পড়বে, এবং ভবিষ্যতে যদি হায়ার স্টাডিজ করতে চাও সেক্ষেত্রেও কিন্তু এটার গুরুত্ব কোনো অংশে কমবে না। তার মানে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল হচ্ছে এমন একটা তত্ত্ব যেটার উপর ভিত্তি করে পুরো হিউম্যান জিওগ্রাফি দাঁড়িয়ে রয়েছে। তো চলো দেখা যাক এই তত্ত্বের মধ্যে দিয়ে কী বোঝানো হচ্ছে। ফার্স্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন বলতে ঠিক কী বোঝায়। বিভিন্ন যে মানবতাবাদ ভিত্তিক তত্ত্বগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম এটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফির পার্ট। তো সেখানে আমরা যেটা ফার্স্টলি জানবো সেই বিষয়টাই হচ্ছে তোমাদের যে ডিকশনারি অফ হিউম্যান জিওগ্রাফি অনুযায়ী এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বা থিওরি বলতে কী বোঝানো হচ্ছে। দেখো কি বলেছে, আ জেনারেল মডেল ডিসক্রাইবিং দ্য ইভলিউশন লেভেল অফ ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি ওভার টাইম, ইট হ্যাজ বিন devised with particular reference to the experience of developed countries। দেখো খুব সহজভাবে বলতে গেলে যে ডেমোগ্রাফিক ট্রানজিশন ব্যাপারটা হচ্ছে সময়ের সাথে সাথে মানুষের জীবনের অনেক পরিবর্তন হয়। শুধু একটা মানুষের জীবন নয়, পুরো দেশের ক্ষেত্রে সেই পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দেশের পরিবর্তনটা কিভাবে হয়? মানুষের বৃদ্ধি, মানুষের হ্রাস, মানুষের জন্ম মৃত্যুর ওপর ডিপেন্ড করে। সেই মানুষের জন্ম মৃত্যুকে কেন্দ্র করে একটা দেশ বা একটা শহর বা একটা অঞ্চল কিভাবে পপুলেশনের দিক থেকে গ্রোথ হচ্ছে নাকি ডিক্রিজিং হচ্ছে, সেই ব্যাপারটা যে তত্ত্বের মাধ্যমে প্রকাশ পায় সেটাই হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। এবার একটা কথা বলি যে এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বিভিন্ন সময় বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে দিয়েছেন। তার মধ্যে থমসন রয়েছে, আরও বেশ কিছু উল্লেখযোগ্য ব্যক্তিরা রয়েছে। তো আমরা আজকে যেটা পড়ছি সেটা কোনো স্পেসিফাই নয়। নর্মালি ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বলতে যে তত্ত্বটাকে বোঝায় একটা কনসেপচুয়াল তত্ত্ব, সেই তত্ত্বটা নিয়ে আমরা আলোচনা করব। আর তোমাদের বলেই রাখি এই তত্ত্বটা এতটাই গুরুত্বপূর্ণ যে ধরে রাখো প্রায় পরীক্ষায় এটার আসার চান্সেস হাইয়েস্ট রয়েছে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট যেটা আমরা জানবো, তোমরা এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রামের মধ্যে কিন্তু পুরো তত্ত্বটা লুকিয়ে রয়েছে, যার জন্য তোমাদের যখন পরীক্ষায় এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল দেবে ডেফিনেটলি তোমাদের কিন্তু আঁকতে হবে। আগে আমি বলে দিই যে এই ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের ক্ষেত্রে মানে একটা শহর গড়ে ওঠা এবং বা একটা দেশ গড়ে ওঠার পাশাপাশি সেই দেশের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, সেখানে জন্মহার, মৃত্যুহার, শিল্পোন্নয়ন সব কিছু ইন্টার রিলেটেড রয়েছে, এবং অবশেষে গিয়ে তার কি পরিণত হচ্ছে সেই দেশটার, সেই সবটা জানতে পারি আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের মধ্যে দিয়ে। তো ফার্স্টেই আমরা শুরু করে দেবো। দেখো ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের টোটাল 5 স্টেজেস রয়েছে। ফার্স্ট যে স্টেজ সেটার মধ্যে দিয়ে আমরা কি জানতে পারছি, দেখো টাইম পিরিয়ডটা ধরে নেওয়া হয়, এটা কিন্তু ব্রিটেনের উদ্দেশ্যে বলা, এটা মাথায় রেখো। এটা কিন্তু ভারতের উদ্দেশ্যে বলা নয়, ব্রিটেন বা ইউরোপীয় যে কান্ট্রিগুলো ছিল তার রেসপেক্টেই এই তত্ত্বটা উঠে এসেছিল। তাও ভারতের সাথেও এটা তুলনা করলে আমরা প্রায় সিমিলারিটি দেখতে পাবো। তো সেক্ষেত্রে যেহেতু এটা ডেভেলপ কান্ট্রিকে নিয়ে লেখা, তাই জন্য আমরা ব্রিটেনকেই ধরিনি অ্যাজ আ এক্সাম্পল। তো এখানে যেটা বলছে দেখো টাইম পিরিয়ড ফার্স্ট স্টেজ ইন ব্রিটেন বা ইংল্যান্ডে কী লক্ষ্য করা যাচ্ছে, যা 1650 থেকে 1750, 1650 টু 1750 হচ্ছে সেই সময় পিরিয়ড বা টাইম পিরিয়ড যেখানে ফার্স্ট স্টেজটা শো হচ্ছে ইন ব্রিটেন। ওকে, এছাড়া এই স্টেজটাকে কি বলা হচ্ছে, প্রি ইন্ডাস্ট্রিয়াল স্টেজ। এই সময় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেভাবে হয়নি, মানে মানুষ পুরোটাই ডিপেন্ড অন কৃষি বা প্রাইমারি অ্যাক্টিভিটিস ওপর।
আর কি জানা যাচ্ছে, যদি ভারতের রেসপেক্টে আমরা এটা ধরতে যাই তাহলে 1921 আগে পর্যন্ত যে সময়কালটা, বিফোর 1921 যে টাইম পিরিয়ডটা, সেটা রিপ্রেজেন্ট করছে ফার্স্ট স্টেজকে। ওকে, আর এখানে কি দেখা যাচ্ছে, এখানে ডেথ পপুলেশন সেভাবে তোমার পপুলেশন ইনক্রিজও করে না ডিক্রিজও করে না, মানে একটা স্টেবল কন্ডিশনে থাকে। এবং এই সময় মৃত্যু হার বা ডেথ পপুলেশনের বা মর্টালিটির পরিমাণ বলছে লেস দ্যান 35 আউট অফ 1000। সব কিছুই আমরা জানি অলরেডি যে এই সমস্ত জিনিসগুলো, ফার্টিলিটি বলো, মোবিলিটি বলো বা মর্টালিটি বলো, সব কিছুই কিন্তু ডিপেন্ডেন্ট অন 1000 বেস্ট। তো এখানে দেখা যাচ্ছে 35-এর কম, 1000-এর লক্ষ্য করা যাচ্ছে যারা মারা যাচ্ছে, মানে সেরকম জন্মাচ্ছেও না আবার সেরকম মৃত্যুও হচ্ছে না, তাই একটা কন্ডিশনটা স্টেবল। এবার আমরা গ্রাফটা দেখব। দেখো এখানে তোমরা আশা করছি পরিষ্কারভাবে বুঝতে পারছো, এটা ফার্স্ট স্টেজ, এটা সেকেন্ড স্টেজ, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ স্টেজ। এই যে রেখাগুলো রয়েছে, দেখো এই যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছ, এই গ্রিন লাইনটা রিপ্রেজেন্ট করছে বার্থ রেটকে। এই যে ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছ, এটা রিপ্রেজেন্ট করছে ডেথ রেটকে। অ্যান্ড এই যে রেড লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টোটাল পপুলেশন কার্ভ। ওকে, এবার ভালো করে বোঝো, এই দিকে আমি অবভিয়াসলি স্কেল দেখিয়েছি, যেখানে কি রিপ্রেজেন্ট করছে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে এখানে 10 লাখ, ঠিক আছে। মর্টালিটি অ্যান্ড ফার্টিলিটির যে ব্যাপারটা 1000 or লাখ, যে যা খুশি ভাবতে পারো, এটা নিয়ে ডাজন্ট ম্যাটার। তো এবার দেখো ফার্স্ট স্টেজ আমরা কি বললাম, যে এই সময়টা কিন্তু প্রি ইন্ডাস্ট্রিয়াল স্টেজ, এবং এই সময় খুব বেশি পরিমাণে পপুলেশন গ্রোথ বা মৃত্যু কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না, যেন যার জন্য দেখো এই যে বার্থ রেটটা গ্রিন লাইনটা, সেটাও একটা স্টেবল কন্ডিশনে রয়েছে, আর যেটা ডেথ যেটা ব্ল্যাক, সেটাও একটা স্টেবল কন্ডিশনে রয়েছে। এটা হলো তোমার ফার্স্ট স্টেজ, যেখানে টোটাল পপুলেশন লোয়ার পোর্শন, মানে সেভাবে জনসংখ্যা দেখাই যাচ্ছে না। আর কী কী ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি, শেপ অফ এসেক্স পিরামিড, এই পজিশনে থাকা দেশগুলোর এসেক্স পিরামিডের শেপ কীরকম হয় দেখতে পাচ্ছ, নিচের পোর্শনটা চওড়া, অর্থাৎ শিশুদের জনসংখ্যা বেশি। যত তুমি ওপরের দিকে যেতে যাবে ততই দেখবে বয়স্কদের সংখ্যা কম, কারণ সেখানে সবে একটা আরবানাইজেশন সেকশন গড়ে উঠতে শুরু করেছে। এবার হচ্ছে বার্থ রেট, এই সময় বার্থ রেট হাই থাকে ডেফিনেটলি, জন্মের হারটা বৃদ্ধি পাচ্ছে তখন। ডেথ রেটও ভেরি হাই থাকে, কারণ তখন সত্যি কথা বলতে কি হয়, তখন চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটেনি, ফলে মানুষ প্রচুর রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়, মানে যতটা জন্মাচ্ছে ততটা মারাও যাচ্ছে, যার জন্য স্টেবল কন্ডিশন। দেখো পপুলেশন গ্রোথ ইন স্টেবল, ঠিক আছে, পপুলেশন গ্রোথের পার্টটা কিন্তু স্টেবল কন্ডিশনে রয়েছে। আর এক্সাম্পল হিসেবে আমরা নাইজেরিয়া বলতে পারি, চাঁদ বলতে পারি, মানে আফ্রিকার যেগুলো আন্ডার পপুলেটেড বা আন্ডার ডেভেলপড কান্ট্রি রয়েছে, তারা প্রায় সবকটাই এখানে পড়ে যাচ্ছে ফার্স্ট স্টেজের মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এবার যাবো আমরা সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজটা কি বলছে, টাইম পিরিয়ড 1750 to 1850, মানে 100 বছর ধরে ধরে টাইম পিরিয়ডটা মানে আস্তে আস্তে বাড়তে থাকছে। আর্লি এক্সপেন্ডিং স্টেজ বলা হয় এটাকে, মানে খুব উঁচুতে ওঠার আগে স্টেজ ধরে নেওয়া হয় এই পোর্শনে। আর এখানে পপুলেশন মানে নর্মাল পপুলেশনটা 15 to 35 আউট অফ 1000 ধরা হয়। ডিক্রিজ ইনক্রিজ সব কিছু মিলিয়ে একটা স্টেবল একটা মানে যে পপুলেশন আমরা পাচ্ছি সেটার মান। আর এই সময় এই স্টেজেই কিন্তু দেখা যায় কি ওভার পপুলেশন বা যাকে আমরা জনবিস্ফোরণ বলে থাকি বা জনসংখ্যা বিস্ফোরণ বলে থাকি, প্রচুর পরিমাণে মানুষের জন্ম হয় কিন্তু সেই তুলনায় মৃত্যু হয় না, কারণ সায়েন্স তখন উন্নত, চিকিৎসা ব্যবস্থা কিছুটা হলেও ডেভেলপ করেছে, তাই অযথা প্রচুর মানুষ যে মারা যাবে সেই স্কোপটা কমে যায়। তাই এখানে তখন ওভার পপুলেশন বা এক্সপ্লোরেশন অফ পপুলেশন লক্ষ্য করা যায়। তো এই স্টেজটা দেখো, এই সেকশনটা, এই যে সেকশনটা দেখছো সেকেন্ড স্টেজ আর থার্ড স্টেজের এই যে পোর্শনটা দেখো, বার্থ রেটটা হাই আছে আর যে ডেথ রেট সেটা অনেকটা ডিক্রিজ করে গেছে, ফলে কি পপুলেশন কিন্তু ইনক্রিজ করতে শুরু করেছে। পপুলেশন গ্রোথের যে সেকশনটা, টোটাল পপুলেশন কিন্তু ইনক্রিজ করতে শুরু করেছে। তার মানে এই সেকশনটা কি রিপ্রেজেন্ট করছে, এই সেকশনটা রিপ্রেজেন্ট করছে ওভার পপুলেশন বা পপুলেশন এক্সপ্লোরেশন। এক্ষেত্রে কিন্তু শেপ অফ যে এসেক্স পিরামিড রয়েছে সেটা পুরো ট্রায়াঙ্গেল শেপের হয়, মানে আস্তে আস্তে নিচ থেকে ওপরের দিকে যে চওড়ার পোর্শনটা সেটা বৃদ্ধি পাচ্ছে, ফলে সেই সময় লক্ষ্য করা যাচ্ছে যেমন প্রচুর শিশু রয়েছে তেমনই আস্তে 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 স্টেপ বাই স্টেপ যত উঁচুতে যাওয়া যাচ্ছে জনসংখ্যা কমতে থাকছে, মানে বয়স বৃদ্ধি মানে বয়স্ক মানুষদের সংখ্যা কমতে থাকছে।
আর কি বলছে, বার্থ রেট হাই, আমি আগেই বলেছি। ডেথ রেট লোয়ার, যেটা মেইন পোর্শন এখানে, যে এখানে কিন্তু আস্তে আস্তে ডেথ রেটটা কমে যাচ্ছে কারণ চিকিৎসা ব্যবস্থার উন্নতি। পপুলেশন গ্রোথ দেখো, হাইলি পপুলেশন গ্রোথ রেট, মানে প্রচণ্ড পরিমাণে পপুলেশনটা হঠাৎ করে যেন বৃদ্ধি পেয়ে গেছে। আর এক্সাম্পল হিসেবে বলা যায় নেপাল। বর্তমানে কিন্তু নেপাল এই স্টেজে দাঁড়িয়ে আছে, মানে সেকেন্ড স্টেজে দাঁড়িয়ে আছে, সেকেন্ড অ্যান্ড থার্ডের মাঝামাঝি কন্ডিশনে দাঁড়িয়ে আছে, যেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে পপুলেশন প্রচণ্ড বাড়ছে দিন দিন, এবং তার ফলাফল হিসেবে সেখানকার কিন্তু এনভায়রনমেন্টাল কন্ডিশন ডিক্রিজ করছে। যাই হোক, সেটা পরের কথা। তো এই হলো আমার সেকেন্ড স্টেজ। এবার যাবো আমরা থার্ড স্টেজে, স্লো এক্সপেন্ডিজ স্টেজ। এটা ছিল কি, এটা ছিল আর্লি এক্সপেন্ডিজ, এবার স্লো এক্সপেন্ডিজ, মানে এই সময় কিন্তু আবার কি দেখা যাচ্ছে যে জন্মহারটাও কমতে শুরু করেছে। মৃত্যুহার তো কমছেই, তার পাশাপাশি জন্মহারও কমতে শুরু করেছে। অ্যান্ড এটাকে মডার্ন ওয়েস্টার্ন স্টেজ বলা হয়। এই সময়টা থেকেই তুমি একটা ওয়েস্টার্ন পার্টে ঢোকার চেষ্টা করছো, মানে একটা বর্তমান দিনের সময়সূচির সাথে ইংল্যান্ড যে কন্ডিশনে দাঁড়িয়ে আছে তার অগ্রভাগ হিসেবে ধরে নেওয়া হয়। মানে এই সময় থেকে মানুষ বুঝতে শুরু করে যে পপুলেশন কন্ট্রোলটা খুব প্রয়োজন, এবং সেটাই এখানে রিপ্রেজেন্ট হচ্ছে বাই গ্রাফ অ্যান্ড অল এভরিথিং। বার্থ পপুলেশনের রেট 20/1000, মানে এই সময় বুঝতেই পারছো পপুলেশনটা যেখানে 35 ছিল সেখান থেকে কমে 20 হয়ে গেছে, মানে অনেকটাই কিন্তু পপুলেশন কন্ট্রোল করা গেছে। আর টাইম পিরিয়ডটা 1850 to 1950, ওই তোমার যেটা বলেছিলাম যে 100 ইয়ার্সের ডিফারেন্সিয়েশনে দেখানো হচ্ছে। এবার যদি আমরা গ্রাফটা দেখি, দেখো এই যে থার্ড স্টেজে এসে কী হয়েছে, গ্রিন লাইনটা ডিক্রিজ করেছে, মানে বার্থ রেটটা ডিক্রিজ করেছে। তার পাশাপাশি ব্ল্যাকটা তো ডিক্রিজ করেই ছিল, তার মানে জন্মহারও কমছে, মৃত্যুহারও কমছে, পপুলেশন কিন্তু তখনও বৃদ্ধি পাচ্ছে, কারণ আগে যে পপুলেশন মানে এক্সপ্লোরেশনটা হয়েছিল তার এফেক্ট কিন্তু তখনও চলছে। তো ফলস্বরূপ কী দেখতে পাওয়া যাচ্ছে যে এক্স পিরামিডের শেপ কিন্তু অনেকটা ডোম শেপের মতো হয়ে গেছে, যার ফলে নিচের দিকটা চওড়া হলেও নিচ থেকে মানে একদম শিশু থেকে মাঝবয়সী পর্যন্ত, মানে ওই ধরো 30-50 এর মধ্যে এজের সব জনসংখ্যা প্রায় সমান, ওপরের দিকটা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। এখানে দেখা যাচ্ছে হাই টু লো হচ্ছে বার্থ রেটের অ্যামাউন্টটা, ডেথ রেট হচ্ছে লোয়ার টু ডাউন স্ট্রিট, মানে লোয়ার তো ছিলই, তার পাশাপাশি ডেথ রেট আরও ডাউন স্ট্রিমের দিকে যাচ্ছে। পপুলেশন গ্রোথ হাই বাট ডাউন স্ট্রিম, পপুলেশন গ্রোথ বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু সেই স্পিডটা আর নেই, স্পিডটা কমে গেছে। অ্যান্ড কি বলছে এখানে, অ্যাজ আ এক্সাম্পল আমাদের ইন্ডিয়া। অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ার পপুলেশন কিন্তু বাড়ছে, আগের থেকেও বেড়েছে, এখনও বাড়ছে, কিন্তু সেই যে বৃদ্ধির পরিমাণটা, মানে 1921-এর পর যে বৃদ্ধির পরিমাণটা, তার পরিমাণ আর বর্তমান দিনে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির পরিমাণটা অনেকটা আন্ডার কন্ট্রোল হয়েছে। তো সেটাই আমরা রিপ্রেজেন্ট করছি থার্ড স্টেজে। এবার দেখব ফোর্থ স্টেজটা কিন্তু মডারেট থেকে আরেকটু মডার্ন, মানে এখানে কিন্তু মানুষ পুরোপুরি বুঝে গেছে, তাই বার্থ কন্ট্রোল চলছে, তার পাশাপাশি ডেথ কন্ট্রোল তো রয়েছে। তো এখানে কি দেখা যাচ্ছে, লো স্টেশনারি স্টেজ বলা হয় এটাকে। তাহলে এটা এখানে আমরা যেটা দেখতে পাবো, একটা ক্রমশ কমের দিকে এগিয়ে যাচ্ছে সবটাই, পপুলেশন গ্রোথ থেকে শুরু করে বার্থ রেট, ডেথ রেট সবটাই লোয়ার পোর্শনে যাচ্ছে। তো এখানে টাইম পিরিয়ড ধরা হচ্ছে 1950 to 2000, অ্যান্ড এখানে জিরো পপুলেশন গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমি তোমাদেরকে বলতে চাইছিলাম যে জনসংখ্যা তো কমেছে, মৃত্যু হারও কমছে, তো একটা পয়েন্টে গিয়ে এটা ইন্টারসেক্ট করবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফোর্থ স্টেজে গিয়ে কিন্তু লাইন দুটো পরস্পর ইন্টারসেক্ট করেছে। আর ইন্টারসেক্ট করা মানে কি, যতজন জনসংখ্যা, মানে যতজন জন্মাচ্ছে ততজন মরছে, যদি যতজন জন্মায় ততজনই মরে, তাহলে কী হবে, অটোমেটিক্যালি সেখানে জিরো পপুলেশন দেখতে পাওয়া যাবে। তাহলে ডেমোগ্রাফি ট্রানজিশন মডেলের ফোর্থ স্টেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি জিরো পপুলেশন গ্রোথ। আর এখানে দেখো ডেথ রেট যেটা ছিল, ডেথ পপুলেশনের মার্কস হয়ে গেছে 10/1000, অ্যান্ড বার্থ হয়ে গেছে less than 15/1000। মানে কী রিপ্রেজেন্ট করছে এখানে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বার্থ রেটটাও ওই 10-12-র মধ্যে, আর মৃত্যু হারটাও 10-12-র মধ্যে, তাহলে অটোমেটিক্যালি সেটা জিরো পপুলেশন গ্রোথকে রিপ্রেজেন্ট করছে। আর কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু পিরামিডের শেপটা অদ্ভুত হয়ে গেছে, নিচের দিকটা সরু, মানে শিশুদের সংখ্যা কমে যাচ্ছে, মাঝখানটা বৃদ্ধি পেয়েছে, আবার ওপরটা সরু, মানে কি জনসংখ্যা যদি কন্ট্রোল করা হয়, বার্থ রেটটা যদি কমে যায়, অটোমেটিক্যালি শিশুর সংখ্যা কমে যাবে। তো সেটা এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বার্থ রেট লো, ডেথ রেট লো, পপুলেশন স্টেবল বা জিরো তোমরা লিখতে পারো, এক্সাম্পল USA। ঠিক আছে,
ইউরোপিয়ান কান্ট্রিগুলো বেশিরভাগই আমেরিকান ইউরোপিয়ান কান্ট্রিগুলো এর মধ্যেই পড়ে যাচ্ছে, সবে 4th স্টেজে। এবার যেটা যাবো সেটা হচ্ছে 5th স্টেজ বা ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের একদম লাস্ট স্টেজ, যেটায় আমরা দেখতে পাবো যে মানুষ আর জন্মাচ্ছে না, বরং জন্মহারের তুলনায় মৃত্যুহার বৃদ্ধি পেয়ে গেছে, মানে সেখানে পপুলেশন ডিক্রিজের দিকে যাচ্ছে। তো দেখো কি বলছে, নেগেটিভ স্টেজ বলা হয় এটাকে, যেহেতু জন্মহারের থেকে মৃত্যুহার বেশি, তো অটোমেটিক্যালি সেটা নেগেটিভ হয়ে গেছে। টাইম পিরিয়ড আফটার 2000 এডি, মানে খ্রিস্টাব্দের 2000 খ্রিস্টাব্দের পর থেকে যা কিছু ঘটছে সবটাই হচ্ছে 5th স্টেজের আন্ডারে পড়ছে। এখানে বার্থ পপুলেশন লেস দ্যান 7 আউট অফ 1000 অ্যান্ড ডেথ পপুলেশন লেস দ্যান 15 আউট অফ 1000, মানে জন্মাচ্ছে ধরো 7 জন, মরছে 15 জন, তো অটোমেটিক্যালি কী হচ্ছে, ডেফিনেটলি এটা নেগেটিভ স্টেজ চলে যাচ্ছে। আর তোমরা এখানে গ্রাফটা দেখলেও পরিষ্কার বুঝতে পারবে, এটা তো আমাদের গ্রিন লাইনটা কী ছিল, বার্থ রেট লাইন, রাইট, আর ব্ল্যাকটা ছিল ডেথ রেট। দেখো ডেথ রেট লাইন কিন্তু এই যে ডটের লাইনটা দেখতে পাচ্ছ, ডেথ রেট লাইন কিন্তু বার্থ রেটের ওপরে উঠে গেছে, মানে এখানে ন্যাচারাল ফল লক্ষ্য করা যাচ্ছে, রাইট। তো এখানে দেখো টোটাল পপুলেশনের যে গ্রাফটা উঠছিল লাইনটা, সেটা কিন্তু এখানে গিয়ে নামতে শুরু করেছে, মানে আস্তে আস্তে পুরো জিনিসটাই নিচের দিকে চলে যাচ্ছে, ফল করে যাচ্ছে, তার স্বাভাবিক হ্রাস পাচ্ছে। আর এখানটা ছিল স্বাভাবিক বৃদ্ধির পরিমাণ, ওকে। তো এখানে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, বার্থ রেট ভেরি লো, প্রচণ্ড কমে গেছে জন্মহার, ডেথ রেট লো, একই প্রায় স্টেবল কন্ডিশনে ডেথ রেট চলছে, পপুলেশন গ্রোথ লোয়ার, মানে পপুলেশন গ্রোথ আর হচ্ছে না, ডিক্রিজ হচ্ছে। অ্যান্ড এক্সাম্পল ইজ জাপান, নরওয়ে, এই সমস্ত দেশ যেখানে শিশু জন্মানো প্রায় একরকম, এতটাই কমে গেছে যে মানুষ, সেই দেশের সমস্ত মানুষেরা মনে করে যে একটা সময়ের পর সেখানে নেক্রোপলিস দেখা যাবে। তোমরা নিশ্চয়ই পড়েছো নেক্রোপলিস কি, যাকে মৃত্যু বা মৃত্যুপুরী বা মৃত্যুর শহর বলা হয়। তো সেরকম একটা কন্ডিশন, মানে কি তোমাকে এই পুরো যে একটা আমরা থিওরি পড়লাম, এই পুরো মডেলটার মধ্যে দিয়ে বিভিন্ন বৈজ্ঞানিকরা বোঝাবার চেষ্টা করেছেন। থমসন মেন ব্যক্তি যে এটার পেছনে সবচেয়ে বেশি এফেক্ট দিয়েছেন, এছাড়াও বিভিন্ন ব্যক্তি রয়েছে। তো এখানে বোঝানো হয়েছে যে একটা সব কিছুরই একটা লিমিট থাকে, একটা সময় স্থির থাকার পর খুব বৃদ্ধি পায় যে কোনো জিনিস, সেটা পপুলেশন গ্রোথ বলে নয়, যে কোনো জিনিসের দামও তুমি যদি আইডেন্টিফাই করো, যদি না সেটা খুব মূল্যবান কিছু হয়ে থাকে, খুব বাড়ছে, একটা টাইমের পর কিন্তু সেটা চাহিদা কমে যাবে বা মানুষ বুঝতে পারবে যে সেটা এক্সেপশনাল হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা পড়তে শুরু করবে। দ্যাট ইজ দ্য এফেক্ট অফ পপুলেশন গ্রোথ রেট। তো এটাই এখানে দেখানো হয়েছে। আমি খুব ছোটোর মধ্যে পুরো ব্যাপারটা বোঝাবার চেষ্টা করেছি। আর একটা জিনিস যেটা তোমাদের বলা হলো না, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজটাকে না 3টে ভাগে ভাগ করা হয়, এটা আমি আগেও তোমাদের বলেছি। একটা হচ্ছে গুয়েতমালা, একটা থাইল্যান্ড, একটা চিলি। এখানে কিছুই না, শুধু হচ্ছে এই যে তোমরা দেখছো 15 থেকে 35 হাজারে পপুলেশন, এটাই এখানে ডিফারেন্ট, মানে এখানে ধরো হচ্ছে, মানে এই গুয়েতমালা হারে সেটা 15, থাইল্যান্ডে 20 অ্যান্ড চিলিতে 25 আউট অফ 25 থেকে 35 আউট অফ 1000 বৃদ্ধির হারটা, মানে এটা ডিফারেন্ট টাইপ অফ প্যাটার্নে এই সমস্ত জায়গাগুলো লক্ষ্য করা গেছে, তাই তাদের নামে এটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, নাথিং এলস। এই পুরোটা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব শর্টে এবং খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এই টপিকের ওপর ডিটেলস নোট আমি তোমাদের প্রোভাইড করে দেবো। যদি কোনো জায়গায় অবশ্যই ডাউট থেকে থাকে আমাকে জানিও, আর যদি নতুন কোনো টপিক সম্পর্কে তোমরা জানতে চাও সেটাও আমাকে জানিও। অনেকেই তোমরা আমাকে বলছো যে 5 নম্বর যে টপিকটা আছে সেটা নিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য, নেক্সট ভিডিওতে সেটা নিয়েই আমি আসছি। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর অবশ্যই আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও, আর বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করতে থাকো। তো চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।